হারলেই বাদ। রাতে শুরু রাউন্ড অফ 32 জমজমাট লড়াই। প্রথমবার নকআউট খেলছে 6 দেশ। কার্নিশে তরুণকে গুলি এবং 2 হত্যা মামলায় 3 পুলিশের ফাঁসি। একজনের যাবজ্জীবন, অন্যজনের 20 বছর জেল। এনবিআর সংস্কারে 1000 কোটি টাকার অর্ধেকই পরামর্শক ফি। প্রকল্প উদ্বোধনের দিনই সংশোধনের উদ্যোগ। আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র ফরিদপুর। পুলিশ সহ আহত অর্ধশতাধিক। ঢাকায় শিবির ছাত্র দল সংঘর্ষ। হামে আরও 4 শিশুর মৃত্যু। দেশজুড়ে ভিটামিন A+ ক্যাম্পেইন। হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে চান স্বাস্থ্যমন্ত্রী। এবং রুদ্ধশ্বাস 72 ঘন্টা পরও ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে আটকা হাজারো মানুষ। উদ্ধারে ধীর গতিতে বাড়ছে ক্ষোভ। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম। আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ, নাজদিন নাসিদুল্লাহ। দর্শক, প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। গ্রুপ পর্ব শেষ। 48 দেশ থেকে বিশ্বকাপে টিকে রইল 32 দল। রাতে শুরু হচ্ছে রাউন্ড অফ 32 লড়াই, যেখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লস এঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। দুদলই প্রথমবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে, তাই জয়ী দলের সুযোগ থাকছে আরও ইতিহাস করার। 48 দেশের বিশ্বকাপ, তাই এবার রাউন্ড অফ 32তেই নকআউট। সকালে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলেও রাতেই শুরু সেরা 32-এর দ্বৈরথ, যার প্রথমটি দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক কানাডার লড়াই দিয়ে। তারিখের হিসেবে ওই দিনই রাত 11টায় ব্রাজিল জাপান হাই ভোল্টেজ দ্বৈরথ। নকআউটে অন্যতম সেরা ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। 30 জুন 3 ম্যাচ। ব্রাজিল ম্যাচের পরেই নামবে জার্মানি প্যারাগুয়ে। রাত 2:30টায় শুরু খেলা। সকালে নেদারল্যান্ডস কিংবা মরক্কো, যে কোনো এক দেশ হাসবে শেষ হাসি। আর আইভরি কোস্টকে রাতে চ্যালেঞ্জ জানাবে নরওয়ে। জুলাই মাস শুরু হবে ফ্রান্স সুইডেনের লড়াই দিয়ে। এমবাপ্পে, দেমবেলে, অলিসেদের প্রতিপক্ষ ভিক্টর ইয়োকেরেশ, আলেকজান্ডার ইজাক ও অ্যান্থনি এলেঙ্গারা। দিনের বাকি 2 ম্যাচে মুখোমুখি মেক্সিকো, ইকুয়েডর ও ইংল্যান্ড কঙ্গো। 2 জুলাই 2 ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি তৃতীয় সেরা সেনেগাল। আর ভোরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তবে পরদিন নামবে ইউরোপের 5 দেশ। তরুণ নির্ভর স্পেন মুখোমুখি অস্ট্রিয়ার। আর ভোরে 2 কিংবদন্তির লড়াই। সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লুকা মদ্রিচের দল যাবে শেষ 16তে। সুইসরা খেলবে আলজেরিয়ার সাথে। গ্রুপ পর্বের মতো রাউন্ড অফ 32তেও শেষ দিন নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্ব আসরে খেলতে আসা কেপ ভার্দে। 4 জুলাইয়ের শুরুটা অস্ট্রেলিয়া মিশর ম্যাচ দিয়ে, আর শেষটায় কলম্বিয়া ঘানার লড়াই। রাউন্ড অফ 32 শেষে একই দিন শুরু সেরা 16 লড়াই, যখন গ্রেটেস্ট ওয়ান আর্থের উন্মাদনা আর উল্লাস আরও বাড়বে বিশ্বজুড়ে। শাফাত মিদুল, চ্যানেল 24। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব না পেরোতে রেকর্ডের ছড়াছড়ি। সর্বোচ্চ গোল, দলগত পারফরমেন্স, এমনকি ব্যক্তিগত সাফল্যের কথা বললেও আগের আসরকে যা ছাড়িয়ে গেছে। বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদে তেমন কোনো অঘটন নেই প্রথম পর্বের ম্যাচগুলোতে। আর বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে বাদ পড়েছে কেবল উরুগুয়ে। 17 দিনে হয়ে গেল 72 ম্যাচ। অবশেষে থামল দীর্ঘ বিশ্বকাপের দীর্ঘতম প্রথম পর্ব। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্কের গ্রুপ পর্বে হয়েছে 215 গোল, যা কিনা বিশ্বকাপ ইতিহাসেরই রেকর্ড। 4 বছর আগে কাতারের রেকর্ড 172 গোল হয়েছিল। সেটা ছিল 64 ম্যাচের টুর্নামেন্ট। এবার তা 64 ম্যাচ না পেরোতেই ভেঙেছে, যার মূলে নবীন দলগুলোর আগমন আর বলের গতি, বড় দলগুলোর খুনে মেজাজ। ম্যাচ প্রতি গড়ে গোল হয়েছে 2.99। সবচেয়ে বেশি 10 গোল করেছে জার্মানি, নেদারল্যান্ডস ও ফ্রান্স। সবচেয়ে বড় ব্যবধানের জয়টাও জার্মানির, 7-1 গোলে হারিয়েছে কুরাসাওকে।
সবচেয়ে বেশি 12 গোল হজম করেছে ইরাক, আর ক্লিনশিট স্পেন ও মেক্সিকোর। 3 স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর পারফরমেন্স মধ্য আমেরিকার বিশ্বকাপের সার্থকতা। 53 ম্যাচে জয় পরাজয় নিষ্পত্তি হয়েছে, ড্র হয়েছে 19 ম্যাচ। নিজ নিজ গ্রুপের সবগুলো ম্যাচই জিতেছে মেক্সিকো, ফ্রান্স ও আর্জেন্টিনা। যদিও বল পজিশনে ইংল্যান্ডের আধিপত্য, 60% বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি 6 গোল করে সবার উপরে LM10। বিশ্বকাপ ইতিহাসেরও সর্বাধিক গোলদাতার রেকর্ড এবার নিজের করে নিয়েছেন। তবে বিশ্বকাপে কখনো গোল্ডেন বুট না জেতা ফুটবল জাদুকর এবার তার বড় দাবিদার। 4 গোল করে তার ঠিক পেছনে এমবাপ্পে, হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ তেমন ভালো যাচ্ছে না, তবে ঠিকই টানা 6 আসরে গোল করার রেকর্ডটা গড়ে ফেলেছেন CR7। এবারের বিশ্বকাপ নতুন দলগুলোর চমকের, বিশেষ করে আফ্রিকার, যে মহাদেশ থেকে রেকর্ড দেশ পৌঁছে গেছে নকআউটে। ফেভারিটদের সবাই টিকে আছে গ্রেটেস্ট শো অন আর্থে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে কেবল উরুগুয়ে বিদায় নিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন সবাই এখনও বিশ্বকাপের দাবিদার। গ্রুপের দীর্ঘযাত্রা শেষে অবসরের সুযোগ নেই। শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 32, চলবে 3 জুলাই পর্যন্ত। পুরো টুর্নামেন্টের বাকি 32 ম্যাচ হবে 22 দিনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র। এবার অন্য প্রসঙ্গের খবর জানাবো। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে, এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় এবং মধ্যাহ্ন ভোজ করেন তিনি। জাতীয় সংসদ ভবনের VIP ক্যাফেটেরিয়ায় এর আয়োজন করা হয়। এ সময় তাদের খোঁজ খবর নেন সরকার প্রধান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের। এর আগে শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোর কার্যালয় পরিদর্শন করেন সংসদ নেতা। জুলাই আন্দোলনের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 হত্যায় সাবেক DMP কমিশনার হাবিব সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় একমাত্র গ্রেপ্তার ASI চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেওয়া হয়, আর SI তরিকুলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে কয়েকটি ঘটনা পাল্টে দেয় পুরো আন্দোলনের গতিপথ, তার একটি রামপুরার বনশ্রী এলাকায় কার্নিশ থেকে আমির হোসেনকে গুলি করার এ দৃশ্য। শুধু তাই নয়, একই দিন নাদিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও 7 বছর বয়সী বাসিত খান মোসার মাথা ভেদ করে ঘাতকের বুলেট। সেই গুলিতে দাদির মারা যাওয়ার ঘটনাও সমালোচনার ঝড় তোলে। এমন সব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 14 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 DMP কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড ও এ মামলায় একমাত্র গ্রেপ্তার ASI চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেন, আর তরিকুলকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কমিশনার হাবিব রহমান, ADC রাশেদ এবং রামপুরা থানার OC মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, 14 জুলাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেন শেখ হাসিনা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, যা দমনে গুলির নির্দেশ দেন DMP কমিশনার। তৎকালীন DMP কমিশনার হাবিব রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামি চঞ্চলের আইনজীবী। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এটি জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়, আর পলাতক সাবেক DMP কমিশনার হাবিবের বিরুদ্ধে 2য় রায়। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে করা মামলার বেশিরভাগ আসামি পলাতক। সমালোচনা আছে তাদের ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেই সরকারের।
মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এনবিআর সংস্কারে 1,000 কোটি টাকার প্রকল্পের 400 কোটি পরামর্শক ফি। তাই অটোমেশন প্রকল্পের উদ্বোধনের দিনই নেওয়া হয়েছে সংশোধনের উদ্যোগ। বিশ্বব্যাংকের সহায়তায় 5 বছর মেয়াদী সিটা প্রকল্পের আওতায় আনা হবে বিবিএস, পরিকল্পনা বিভাগ, সিএজি এবং বিপিপিএও, যার মোট ব্যয় ধরা হয়েছে 3,000 কোটি টাকার বেশি। রাজস্ব আয়ের বড় দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর। চলতি বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে বেড়েছে আরও প্রায় 23%। এই লক্ষ্য অর্জনে কর ফাঁকি রোধ, করজাল সম্প্রসারণ সহ ডিজিটাল কর ব্যবস্থাপনার পরামর্শ দীর্ঘদিনের। রোববার উদ্বোধন করা হয় সিটা প্রকল্প। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটির আওতায় এনবিআর, বিবিএস, পরিকল্পনা বিভাগ, সিএজি ও বিপিপিএ এই 5 প্রতিষ্ঠানের কার্যক্রমে আনা হবে অটোমেশনের আওতায়। 5 বছর মেয়াদী এই প্রকল্পের ব্যয় হবে 3,043 কোটি টাকা। এনবিআরকে অটোমেশনের আওতায় আনতে বরাদ্দ থাকছে 1,009 কোটি টাকার বেশি। এর মধ্যে পরামর্শক বিল 400 কোটি টাকা। তবে এ নিয়ে পরিকল্পনা সচিবের মত, তাড়াহুড়ো করতে ব্যয় বেশি ধরা হয়েছে। আর ডিজিটালাইজেশন হলে নিয়ম মাফিক করদাতাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। Through the improvement of public investment management system, we consider a future where project preparation, appraisal, monitoring and reporting processes become more integrated. This is a dream project for National Board of Revenue. And with this element, what we call SDRM, strengthening domestic revenue mobilization, বাজেটকে সফল করতে এনবিআরকে অটোমেশন করা হচ্ছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অটোমেশনের উপর নির্ভর করছে সরকারের সাফল্য। অভ্যন্তরীণ আয় বাড়ানোর উপরে সরকার বাজেট প্রস্তাবনায় যে জোর দেওয়া হয়েছে তার অন্যতম নির্ভরতা কিন্তু এই প্রজেক্ট, যেটা মধ্য দিয়ে আমরা একটা অটোমেশনে পৌঁছাতে পারবো। আগামী অর্থ বছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে 6,04,000 কোটি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বাস স্ট্যান্ডের দখলকে ঘিরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আহত হয়েছেন সাংবাদিক সহ অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বাস স্ট্যান্ডের দখল ঘিরে উত্তপ্ত ফরিদপুরের ভাঙ্গা, যা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। কিছু সময়ের জন্য থমকে যায় ঢাকা-বরিশাল মহাসড়ক। পুকুরিয়া বাস স্ট্যান্ডে প্রথম দফায় সংঘর্ষ হয় রোববার সকাল 7টায়। কিছুটা বিরতি দিয়ে 9:45টার দিকে ফের মুখোমুখি হয় হামিরদি ও মানিকদি ইউনিয়নের মানুষ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর যাবো। আটকা পড়েছেন? কতক্ষণ যাবত আটকে আছে? 1 ঘন্টা যাবত বসে আছে এখানে। কষ্টের শেষ নাই। কারো প্রয়োজন আছে ডাক্তারের, কারো প্রয়োজন আছে চাকরির, কারো প্রয়োজন আছে ব্যবসায়ী। সবাই নিয়ে আমরা তর্কের মধ্যে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি শান্ত করতে মাঠে নামেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। আজকে খুব ভোরবেলা একটি পক্ষ এখানে উঠে গিয়েছে রাস্তায়, আর একটি পক্ষ অনেক পরে এসেছে, কিন্তু তারপরেও এই গন্ডগোল, এই অবস্থায় থাকার পরও ঢিলাঢিলি অনেক কিছু হচ্ছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভূমিকা নিয়েছেন। বিপক্ষের সাথে কথা বলেছি যে আপনারা যদি এরকম করেন তাহলে এলাকার পরিস্থিতি খারাপ হবে, অনেকগুলো গাড়ি বন্ধ হয়ে আছে। তো তারা শেষ পর্যন্ত তারা কথা দিয়েছে তারা ঝামেলা করবে না। অলরেডি দুই পক্ষ দুদিকে চলে গিয়েছে। সংঘর্ষের প্রভাবে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়ক। ঘণ্টা তিনেকের মতো আটকে থাকে শত শত বাস ও ট্রাক। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। নাদিম হোসেন, চ্যানেল 24। রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপক্ষে আহত হয়েছে কয়েকজন। ছাত্রদল নেতারা দাবি করেছেন যে বহিরাগতরা এক শিক্ষকের সাথে আলোচনা করছিলেন ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য। তাদের নাম পরিচয় জানতে চাইলে উদ্ধত আচরণ করে শিবির কর্মীরা।
তবে শিবির নেতাদের দাবি, কলেজের পূর্ব পরিচিত এক শিক্ষকের সাথে দেখা করতে এলে ছাত্রদল নেতারা তাদেরকে মারধর করে। এতে কয়েকজন আহত হন। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। হাম উপসর্গে আরও 4 শিশুর প্রাণ গেছে। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 941 জন। গেল 15 মার্চ থেকে এই পর্যন্ত মোট সন্দেহজনক রোগী 99,207 জন এবং হাম আক্রান্ত রোগীর সংখ্যা 11,710 জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 82,844 জন, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 79,152 জন রোগী। সারা দেশে হয়ে গেল ভিটামিন A+ জাতীয় ক্যাম্পেইন। এবার 2,55,00,000 শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। কেউ বাদ পড়লে আগামী 4 দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাপসুল পাবে। ডিসেম্বরে আরেকটি ক্যাম্পেইনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 14 মাস পর ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদের। রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে জাতীয় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, ক্যাম্পেইনের মাধ্যমে 2,55,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা সরকারের। ডিসেম্বরে আরেকটি ক্যাম্পেইনের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রী। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন D ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন A বর্তমান 2,60,00,000 ভিটামিন A লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন A সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। নিয়ম অনুযায়ী বছরে 2 বার ভিটামিন A ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা। তবে ক্যাপসুল সংকটে গেল বছর মার্চের পর তার হয়নি। দীর্ঘদিন পর ক্যাম্পেইন হওয়ায় স্বস্তির কথা জানান অভিভাবকরা। মানে আমরা যেটা জানি বা শুনি যে বাচ্চা সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে, বিভিন্ন রোগ হয় যে ভিটামিন না খাওয়াইলে। এর আগে টিকা না দেওয়ার কারণে বাচ্চাদের যে সমস্যা হচ্ছিল, আমরা আশা করি এগুলো খাওয়ালে পরবর্তীতে আমাদের বাচ্চারা আর ওইসব সমস্যা হবে না। আমার জন্য অনেকটা ভালো হয়েছে, কারণ আজকালকার যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। দুর্গম অঞ্চলে আগামী 4 দিন চলবে বিশেষ কর্মসূচি। যেসব শিশু ক্যাপসুল খেতে পারেনি, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা ক্যাপসুল পাবেন। ভিটামিন A শুধু অপুষ্টির কারণে অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে দীর্ঘমেয়াদী ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয়, কমায় মৃত্যু ঝুঁকি। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। নতুন অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, জাতীয় সংসদে একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের সব হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চায় সরকার। এছাড়া রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসনে বিশেষ বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাউল ভাই। তার কোনো সুযোগ নেই, কারণ আজকে রাত্রি আমরা রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। মাদ্রাসা এডুকেশন বক্তব্যে দেশের স্বাস্থ্য খাত নিয়ে পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা মানবিক ভুল ও চরম অবহেলার প্রমাণ পাওয়ায় লাইসেন্স স্থগিত করা হয়েছে। মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। ওরা আমার কাছে এসেছে, মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এক লিখিত প্রশ্নের জবাবে 2027 শিক্ষাবর্ষ থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লার্নিং উইথ হ্যাপিনেস নামের নতুন পাঠ্য বই প্রণয়নের কথা জানান শিক্ষামন্ত্রী। লার্নিং উইথ হ্যাপিনেস একটি প্রকল্প আমরা নিয়েছি, যেখানে আমরা 30,000 শিক্ষককে তার আওতায় শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। অতীতের রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর নগদ অর্থ ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দেন মাহবুব উদ্দিন খোকন। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে,
প্রায় ব্যাংক টাকা পর লিগ্যাল হয়ে যাবে টাকাটা। 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এদিন বিরোধী দলীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম অভিযোগ তোলেন আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায় বিএনপি। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না। এছাড়া পানি সম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। অন্য প্রসঙ্গ, তুরাগ নদে আওয়ামী লীগ নেতাকর্মীদের মরদেহ ভেসে ওঠার খবর ভিত্তিহীন, আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে ডিএমপি, আর এই নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মিছিল শেষে 7 নেতাকর্মী নিখোঁজের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাউর হয় তুরাগ নদ থেকে 3 জনের মরদেহ উদ্ধারের খবর। এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ঘিরে বিস্তর ঘোলা হয়েছে জল। এ নিয়ে বিবৃতি দেওয়ার একদিন পর আনুষ্ঠানিক ব্রিফ করল ঢাকা মহানগর পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তুরাগের ঘটনাটি নিছকই অপতথ্য, এতে কান না দেওয়ার আহ্বান তাদের। গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট। এই পুলিশ কর্মকর্তা জানান, অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যদি যারা এই ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা অবশ্যই কাজ করছে, এবং তারা কারা করছে তারা বের করে নিয়ে আসবে। এদিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলা পুলিশ সুপার। মন্তব্য করেন, ডিজিটাল মাধ্যমে যা ছড়িয়েছে তা রাজনৈতিক রং জড়িয়ে স্বার্থন্বেষী মহলের গুজব। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। তথ্য ও ছবি বিশ্লেষণ করে তুরাগ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ উদ্ধারের খবর সঠিক নয় বলে দাবি করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আজ থেকে ভারতীয় ভিসা কেন্দ্রে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে বাকিগুলো চালু হবে বলে জানানো হয়েছে। ভিসা প্রার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর ফের ভ্রমণ ভিসা চালু হওয়ায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা স্থগিত করে ভারত। দেশের বাইরে আরও খবর, সৌদি আরবে আরামকো তেল কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 14 জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল 6টার দিকে রাস তানুরা শহরে এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান হেলিকপ্টারের সব আরোহী। তাদের স্বজনদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছে সৌদি সরকার। প্রায় 4 মাস বন্ধ থাকার পর রাস তানুরা তেল টার্মিনাল থেকে অপরিশোধিত তেল পাঠানো শুরুর কয়েকদিনের মাথায় এমন দুর্ঘটনা হলো। এই ছিল সন্ধ্যা 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন চ্যানেল 24 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।